আমার আপুর ভাসুর ছিলেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি, রুদ্র রওশন চৌধুরী, যার শিরায় শিরায় দম্ভ, মেজাজ প্রতিটা ধমনীর ফাঁকে। এমন একগুঁয়ে লোক আমি দুটো দেখিনি। আগে আপুর কাছে এরকম হাজারটা বিশেষণ শুনলেও বিশ্বাস করে উঠিনি। এরকম হয় নাকি? কিন্তু না, উনি সত্যিই তাই। যেদিন প্রথম অভ্র ভাইয়ারা মানে আপুর বর আর তার পরিবার আপুকে দেখতে আসে, সেদিনই প্রথম দেখলাম রুদ্র নামক লোকটাকে। গাড়ি থেকে সবার শেষে নেমেছিলেন উনি। আমরা তখন অতিথি অভ্যর্থনায় খাতিরে দাঁড়িয়ে। তক্তকে পোশাক, লম্বা চওড়া ফর্সা লোকটাকে দেখেই আমার মাথা ঘুরে গেল। বলা বাহুল্য, ক্রাশ নামক হুমড়ি খেয়ে ওনার উপর পড়লাম আমি। এত সুন্দর পুরুষ হয় এই 19 বছরের জীবনে দেখিনি তো আমি। যখন দেখলাম, জানলাম ইনিই আমার হবু দুলা ভাইয়ের একমাত্র বড় ভাই, আমার তো চোখ জ্বলে উঠলো আনন্দে। এমন মানুষ কি না আমার বেয়াই হবে? কিন্তু সেই আনন্দ আমার বেশিক্ষণ টেকেনি। যখন আমার হাতের গোলাপ জল ওনার উপর ছিটিয়ে দিলাম আর উনি চোখ গরম করে চেয়ে বললেন, হোয়াট দ্য হেল। আমার ক্রাশ নামক খাদ্য সেখানেই আহুতি দিল। এমন কর্কশ ভাষা, তাও এমন সুশ্রী চেহারায়। মেনে নিতে পারিনি আমি। কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরে গড়াগড়ি খেলাম। লোকটা সঙ্গে সঙ্গেই পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন, দাঁত চেপে বিড়বিড় করলেন, ঝরঝরে ইংরেজিতে আমায় বলে গেলেন, ইডিয়েট। তারপর বাকিদের সঙ্গে ঢুকে গেলেন ঘরে। আমি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। পরপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকলো, হুঁশ ফিরতেই নিজের উপর চরম বিরক্ত হলাম। এরকম একটা নাকুচু লোকের উপর ক্রাশ খেয়েছি আমি। ছি সেজুতি, ছি। হ্যাঁ, নাকুচুই তো। সামান্য গোলাপ জলের ছিটিতে যার গা জ্বলে উঠলো, তাকে দেওয়ার মতো এর থেকে সুন্দর বিশেষণ খুঁজে পাইনি। এরপরে ঘটলো আরেক ঘটনা। মেহমানদের সামনে আম্মু আমাকেই দিয়েছিলেন নাস্তা পরিবেশনের দায়িত্ব। আপু তখন শাড়ি চুড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে সোফায় বসে। ওর শ্বশুরবাড়ির লোক বলতে শুধু ওর শাশুড়ি আর ওর ভাসুর। একটা কথা না বললেই নয়, অব্র ভাইয়ার সাথে এই লোকের আদ্যপান্ত কোনো মিল নেই। অব্র ভাইয়া, ওনার মা দুজনেই ভীষণ হাসি খুশি আর মিশুকে। সেখানে ওনার বড় ভাই প্রচণ্ড গম্ভীর। আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার ঠোঁটে দেখিনি। না আলাপ করানোর সময়ও ছিল না। আপু আর ভাইয়ার লাভ ম্যারেজ। দীর্ঘদিন প্রেমের পরিণতি দিতে আজ বিয়ের দিনক্ষণ পাকা করা হবে। সেই খুশি একটু পরপর ঝলকে উঠছে তাদের চোখে মুখে। কিন্তু বিপত্তি বাড়ল আরেক জায়গায়। রুদ্র নামক হিংসুটে লোকটা তখন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। মূলত কল আসায় উঠে গিয়েছিলেন উনি। আম্মু তখন আমায় গুছিয়ে বললেন, যা তো সেজুতি, ওনাকে চাটা দিয়ে আয়। আমি বরাবরই বাধ্য হয়ে চায়ের কাপ তুলে গুটি গুটি পায়ে ওনার কাছে গেলাম। চায়ের কাপটা বাড়িয়েছি কেবল, উনিও ধমকে উঠলেন কাউকে। আমার হাতটা কেঁপে উঠলো আর ব্যাস, গরম চা ফেলে দিলাম। কিছুটা মেঝেতে, কিছুটা গিয়ে পড়লো ওনার হাতের উপর। এরপর আর কি, ছোটখাটো বজ্র পড়লো বসার ঘরে। ভোরকে তাকালেন উনি, কিরমির করে বললেন সেই 3খানা শব্দ। হোয়াট দ্য হেল। তারপর বললেন, দেখে কাজ করতে পারেন না? অন্ধ চোখ থাকে কোথায়? আমি প্রথম দিকে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। চা ফেলেছি, দোষ তো আমারই। কিন্তু ওনার তপ্ত কণ্ঠে সেই অনুশোচনা মাটি চাপা পড়েছে আমার। এভাবে বলার কি আছে? আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? কোমর বেঁধে ঝগড়াটা ঠিক করে করতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে। শুধু মিনমিন করে বললাম, সরি। ওনার বিকৃত মুখভঙ্গি তখনও পাল্টালো না। চা পড়েছিল ওনার দামি ঘড়ির উপর। হাতে পড়লে একটা কথা, ভাবতাম পুড়ে গেছে তাই এত হম্বিতম্বি, কিন্তু তা তো নয়। উনি একটু আগের মতোই টিস্যু দিয়ে ঘড়ি মুছতে মুছতে বাঁকা চোখে একবার আমার দিকে দেখলেন। দৃষ্টিতে কি ছিল আমি জানি না, অথচ আমার সমস্ত অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল। বাদামি আইরিশ দুটোতে কি মেশানো ছিল কে জানে। ওনার মা উঠে এলেন, আহ্লাদ করে ছেলেকে জিজ্ঞেস করলেন, দেখি দেখি কোথায় পড়েছে, জ্বলছে নাকি? আর আমার আম্মু এক কাঠি উপরে গিয়ে ধমকে উঠলেন, বললেন আমায়, এই সেজুতি, সমস্যা কি তোর? চা ফেলে দিলি কে করে? এই মেয়েটাও না একটা কাজ যদি পারে। তুমি কিছু মনে করো না বাবা, মলে মানছি আমি। শেষটুকু রুদ্রকে খুব নরম কণ্ঠে বললেন আম্মু। সকলের সামনে আমার মা নিজেদের জলাঞ্জলি দিয়ে উঠে গেলেন মলম আনতে। তখনই লোকটা রাশভারী কণ্ঠে বললেন, দরকার নেই, আমার হাতে পড়ে নেই। তারপর আবহাওয়া শীতল হলো ফের। অপ্রভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক হলো। আন্টি মেয়ে দেখে পছন্দ করে আংটি অবধি পরিয়ে গেলেন। খুশি তখন রম রমিয়ে ঘরের ভেতর প্রবেশ করেছে। বাবা আপুকে বললেন ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে। দেখানো তো ছুতো, আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিয়েছে। আমি কি বুঝি না? সবে ইন্টার পাস করলে কি হবে, আমি তো সব বুঝি। আপু আর ভাইয়া হালগোছে উঠে গেল।
আমাদের একতলা পাকা বাড়ি, বাবার পৈতৃক ভিটা এটা। শুনেছি অনেক খাটুনির পর দাদামশাই উত্তরার মাটিতে এক খণ্ড জমি কিনতে সক্ষম হয়েছিলেন। তবে বাড়ি করার পর বেশি দিন থেকে যেতে পারেননি, পাড়ি জমালেন দূর দেশে। আম্মু আমাকে ইশারা করলেন খালি কাপ প্লেট নিয়ে যেতে। যখনই তুলতে যাব আপুর হবু শাশুড়ি প্রশ্ন করলেন, তুমি কিসে পড়ছো সেজুতি? আমি ঘাড় বেঁকে তাকালাম। অনার্সে ভর্তি হয়েছি আন্টি, ক্লাস এখনো শুরু হয়নি। বাহ, ভালো। কি এসেছিল রেজাল্ট? 4.48। ভালো পেয়েছো? কি নিয়ে পড়েছো তাহলে এখন? ফ্যাশন ডিজাইনিং। কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে দৃষ্টি তুলে আর চোখে তাকালেন। আন্টি হই হই করে বললেন, তাই? আমার রুদ্র তো ফ্যাশন নিয়ে ব্যবসা। আমি ঠোঁট গোল করে ও বোঝালাম। এরপর এটো কাপ প্লেট তুলে হাঁটা ধরলাম কিচেনে। পেছনে টের পেলাম বাবা, আম্মু, আন্টি এরা সবাই গল্প জুড়েছেন। আমার খুব চিন্তা হলো রুদ্র লোকটাকে নিয়ে। এই লোক কথা না বলে কি করে থাকে? একটা মানুষ কি করে পারে এরকম চুপচাপ থাকতে? আমি তো পারি না, একটুও পারি না। কষ্ট কষ্ট লাগে আমার কেমন একটা। একটা গ্লাস তুলে ট্যাপ ছেড়ে ধুতে নিয়েছে, কেবল তখনই টের পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো। আমি তৎক্ষণাৎ ঘুরে তাকালাম। প্রচন্ড বিস্মিত হলাম ওনাকে দেখে। উনি টান টান হয়ে দাঁড়িয়ে আমায় বললেন, ছাদে চলুন। বললেন না হুকুম করলেন ঠিক বোঝা গেল না। আমি চোখ পিট পিট করে চেষ্টা করলাম বুঝতে। তখনই বাবা পেছন থেকে জানালেন, সেজুতি, রুদ্র আমাদের ছাদ দেখতে যাচ্ছে, তুমি একটু নিয়ে যাও। আমি মাথা কাত করলাম, কোমর থেকে ওনার প্যাচ ছাড়িয়ে বললাম, আসুন। পা বাড়ালাম ওনার সামনে, তবে স্পষ্ট টের পাচ্ছি ওনার জুতোর শব্দ গটগট করছে সিঁড়িতে। ছাদে আসার পর উনি গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালেন, নিচে তাকালেন, আশপাশ দেখলেন। এরপর ঘুরে তাকালেন আমার দিকে, পিঠে ঠেস দিয়ে পকেটে দুহাত গুজে বললেন, আপনার নামের মানে কি? থেমে থেমে বললাম, সন্ধ্যা প্রদীপ। নামের সঙ্গে তো আপনার কোনো মিলও নাই। আমি থমকে বললাম, কেন? উনি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন, কে রেখেছে নাম? বাবা। পাল্টে অন্য কিছু রাখতে বলবেন। যেটাতে আপনাকে মানায় না সেটা অহেতুক। কি অপমান ভাবা যায়? আমার খুব বলতে ইচ্ছে করলো, আমার যা ইচ্ছে নাম হোক, তাতে আপনার কি? কিন্তু মুখ ফুটে বের হলো না। বাড়িতে আসা মেহমানদের সাথে অভদ্রতা করব এই আমি স্বপ্নেও ভাবি না। চুপচাপ হজম করলাম। ঠিক তখন ছাদে হাজির হলো আপু আর ভাইয়া। হাসতে হাসতে এসেছিলেন দুজন। রুদ্রকে দেখতেই অভ্র ভাইয়ার হাসিটা ধপ করে নিভে গিয়ে মুখটা চোরের মতো হয়ে গেল। কেলিয়ে রাখা দাঁতগুলো ঢুকে গেল ঠোঁটের গহরে। আপুকে পেছনে ফেলে দ্রুত গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালেন। অবাক কণ্ঠে বললেন, ভাই তুমি ছাদে? উনি শুধু বললেন, হ্যাঁ। আপু আগ বাড়িয়ে শুধালো, আমাদের এই ছোট্ট বাড়িটা কেমন লাগছে ভাইয়া? আমিও উত্তর জানতে ওনার দিকে তাকালাম। উনি একদম আমার দিকে চেয়ে থেকেই বললেন, ভীষণ সুন্দর। আমার কেমন যেন লাগলো ওনার দৃষ্টি, ওনার কণ্ঠ অন্যরকম। চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম, নিচে যাই। অব্র ভাইয়া আটকে দিয়ে বললেন, আরে কোথায় যাবে? একমাত্র শালি আমার, আলাপ করি ঠিকঠাক। আমি মৃদু হাসলাম ভাইয়ার দিকে তাকিয়ে। তখন স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকেই দেখছেন। না তাকালেও আমার গলা শুকিয়ে এলো। এভাবে কি দেখছেন উনি? সবকিছুর পার চুকিয়ে ভাইয়ারা যখন বাড়ি ফিরবেন, আমি তখন দরজা ঘেঁষে দাঁড়িয়ে। সবাই সবার থেকে বিদায় নিচ্ছে। হঠাৎই রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার। ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন আমার দিকে, অনর সেই চাহনি। এরপর আরেকটু এগিয়ে এলেন। আমার কৌতূহল হলো, উনি এমনটা কেন করছেন? পরপর হাতের মুঠোয় ওনার হাতে স্পর্শ পেলাম। চলে গেলেন উনি। ওনাদের গাড়িটাও চলে গেল। শুধু আমি মুঠোতে কাগজের টুকরোটা নিয়ে মূর্তি বনে দাঁড়িয়ে রইলাম। হুঁশে ফিরলে মুঠোর কাগজ চোখের সামনে ধরলাম। সারা শরীর অকারণেই কাঁপছিল আমার। কাগজ নয়, দলিত মথিত টিস্যু। ভাঁজ খুলতেই লেখা দেখলাম, সেজুতি নয়, আপনার নাম হওয়া উচিত জোনাক পোকা। যারা অন্ধকারে টিম টিম করে আলো দেয়, যার নরম রশ্মি দেখলে অন্তঃস্থল জুড়িয়ে যায় শীতলতায়, গেথে যায় দৃষ্টিতে, ঢুকে যায় মস্তিষ্কে। এ যেমন আমার হলো আজ। কেন হলো? আছে এর উত্তর। আমি বিয়ে করব। শোণিত কণ্ঠস্বরের হঠাৎ কথাটায় চমকে তাকালো সকলে। অভ্রের সদ্য মুখে নেয়া পানিটুকু ঠেলে বেরিয়ে আসতে চাইল। রেহেনা অবাক চোখে ঘাড় ফেরালেন, নিশ্চিত হয়ে বললেন, কি বললে? রুদ্র পায়ের ওপর পা তুলে সোফায় বসে। দুজন মানুষের এই বিস্ময়ে হাবুডুবু খাওয়ার চেহারা তার ওপর কোনো প্রভাব ফেলল না। আগের মতো উদ্যোগহীন বলল,
আমি বিয়ে করতে চাইছি। অভ্র তাড়াহুড়ো পায়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালো। গোল গোল চোখ মেলে অবলোকন করলো রুদ্রর নিরেট ফর্সা মুখ। তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। কোষ্টি পাথরে মাথা ঠুকে মরে গেলেও কোনো দিন এই কৌশল রপ্ত হবে না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কী? এই যে তার ভাই রুদ্র রওশন চৌধুরী, যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে এক দফা ভাঙচুর পর্যন্ত করেছিল, কারণ বিয়ে মানে সময় নষ্ট, ফোকাস লস। সেও আজ বিয়ের জন্য রাজি, যে সে বিয়ে করতে চায়। এও সম্ভব? মুখের সামনে এভাবে হাঁ করে আছিস কেন? রুদ্রর গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল অভ্র। খানিক থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো, রয়েস হয়ে বলল, সত্যি তুমি বিয়ে করবে ভাই? মিথ্যে বিয়ে করা যায়? রুদ্রর সরু চাউনিতে অভ্র কাচুমাচু করে বলল, তুমি তো বিয়ে করতে চাওনি, তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্যই তো মা আগে আমার বিয়েটা ঠিক করলেন। রেহেনা ধাক্কাটা এতক্ষণে সামলে উঠেছেন। অভ্রর কথায় তাল টেনে বললেন, তো আর কি করব? আরিশার তো বিয়ে ঠিক করছিল ওর বাবা। তুই এমন কান্নাকাটি জুড়লি এসে আমি না বাধ্য হলাম। না হলে কোনো দিন দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়? অবশ্য হয়, যেসব বড় ভাইরা আমার এই একগুঁয়ে ছেলের মতো হবে, সেখানে সব সম্ভব। রুদ্র মুখ থেকে চবর্গীয় শব্দ করে বলল, এত কথা কেন বলছো মা? আগে বিয়ে করতে চাইনি, এখন চাইছি। বিয়ে দিলেই তো হচ্ছে। রুদ্র যতটা সহজ সাবলীল ভাষায় বলল, ততটাই অবাক হলেন রেহেনা। ছেলের সোজা সাপটা কথায় একটু অপ্রস্তুতিতে পড়লেন। মনে মনে জিভ কাটলেন ওর বেহায়াপনায়। বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এখন এভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে। হায় কপাল, এদের কি লজ্জা শরম বলতে আল্লাহ কিছু দেয়নি? অভ্র সব কিছু ভুলে গেল। নিমিষে হৈ হৈ করে প্রস্তাব রাখল। তাহলে মা, ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করি? রেহেনা দম ফেলে বললেন, সে তো করতেই হবে। অভ্র চকচকে চোখ মুখ নিয়ে রুদ্রর পাশে বসল। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, বলো ভাই, তোমার কেমন মেয়ে পছন্দ? ফর্সা, শ্যামলা? না না না, তুমি ফর্সা মানে তোমার বউকে হতে হবে ধবধবে সাদা। আচ্ছা, তাহলে কি লম্বা মেয়ে নাকি খাটো? তুমি আমাকে বিস্তারিত বোঝাও। চোখ, নাক, ঠোঁট কেমন হবে? বড় নাকি? তোর হবু বউয়ের বোনের মতন। রুদ্র হঠাৎ কথায় মাঝপথে আটকে গেল অভ্র। বক বক করতে থাকা জিভ ঢুকে গেল ভেতরে। ভোরকে তাকালো মায়ের দিকে। রেহেনা ভিমরি খেলেন। দুজন পরপর বড় বড় চোখ করে একে অপরের দিকে দেখে রুদ্রর দিকে ফিরে তাকালো। সমস্বরে বললেন, কি? অভ্র তড়াক করে উঠে দাঁড়ায়। ধারণাতীত কথাটা তখনও মাথায় ঢোকেনি। রুদ্রও বসা থেকে উঠে দাঁড়ালো এবার। পকেটে এক হাত ঢুকিয়ে মায়ের দিকে চাইল। কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আরিশার বোন সে যদি, আমি ওকে বিয়ে করতে চাই। আজই ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও। ছোটোখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে রেখে গেল হকচকিয়ে চেয়ে থাকা চারটে চোখ। সেদিনের মতো রাতে আর আমার ঘুম হয়নি। প্রচণ্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাতে থম মেরে বসেছিলাম। সামনে তখনও সেই টিস্যুরূপী চিরকুট। আমার মস্তিষ্ক ছুটছে, প্রশ্ন করছে, কয়েক জায়গায় ঘুরে ফিরে এসে তালগোল পাকাচ্ছে। জানতে চাইছে কেন এই চিরকুট, কেন এই লেখা, কি এর উদ্দেশ্য। নিরুত্তর আমি, কোনো জুৎসই জবাব খুঁজে পাইনি। তবে আমার তরুণী মন সবার প্রথমে যেদিকে বান ছুঁড়েছে তা নিতান্তই ভিত্তিহীন। আমার মন ঘোষণা করছে এই চিরকুট কোনো চিরকুট নয়, প্রেমপত্র। রুদ্র রওশন চৌধুরী ইনিয়ে বিনিয়ে আমায় বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন। পর মুহূর্তেই সপাটে নিজের গালে চর বসালাম আমি। অতি আশ্চর্যের মানুষের মতিভ্রম হয়, আমারও হয়েছে তাই। যে লোক আজ সন্ধ্যে থেকে আমাকে ধমকালেন, রেগেমেগে আগুনের স্ফুলিঙ্গ ছুড়লেন বার্তার সহিত মিশিয়ে, সেই লোক একদিনে কি করে প্রেমে পড়বে? ওনার সাথে কথাটা মিলছে না, চরিত্রের সঙ্গে যাচ্ছে না। না না, একদমই না। তাহলে এই তাহলেতেই বারবার আটকে যাচ্ছি আমি। আর আমার ছটফটে বুকটা। জীবনের প্রথমবার ক্রাশ খেয়েছিলাম ওনার উপর। উনি তার মান রাখলেন না, বরং বাদামের খোসার মতো ফুদিয়ে উড়িয়ে দিলেন আমার ক্ষণিকের ভালো লাগা। ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ অনুভূতি হঠাৎ করেই নিভে গেল। আমার মতো একটা ছোট্ট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বলে কি হতো, যা যেত ওনার। হয়তো অযাচিত অপমান ঘিরে ধরলো আমায়। ঠোঁট উল্টে শুয়ে পড়লাম। আর ভাববো না ওনার কথা। চিটকুটের মানে যা ইচ্ছে তাই হোক, গোল্লায় যাক এসব, নিয়ে যাক সাথে ওই দেমাগী রুদ্র রওশন চৌধুরীটাকে।
সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন বক্র চোখে দেখছে। আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিল তাদের দৃষ্টিটা অস্বাভাবিক। এই চাহনির অন্য কোনো মানে আছে, কিন্তু সবাই এভাবে কেন দেখছে? কি করেছি আমি? আচ্ছা, রুদ্র যখন আমার হাতে টিস্যু ধরিয়ে দিয়েছিল, কেউ কি দেখে ফেললো? আমি ভয়ার্ত দৃষ্টিতে খাবারের প্লেট থেকে মুখ তুলে সামনে তাকালাম। টেবিলে বসা প্রত্যেককে দেখলাম একবার একবার করে। এখনো কেমন কেমন করে যেন তাকাচ্ছে এরা। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, কিছু হয়েছে? আমার প্রশ্নে আম্মু আকাশ থেকে পড়ার ভান করে বললেন। কি হবে? মিনমিন করে বললাম, না কিছু না। আম্মু কিছু বললেন না, দু একবার বাবার সঙ্গে চোখাচোখি করলেন। ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলেও আমি আগা মাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই। আম্মু গলা খাকারি দিয়ে কেশে নিলেন একটু, তারপর সময় নিয়ে বললেন, আরিশার ভাসুরকে দেখেছিলি না কাল? হুম। কেমন লাগলো? আমি মনে মনে বললাম, মাকাল ফল। মুখে বললাম, খারাপ না। হঠাৎ এই কথা? আম্মু উসখুস করে বললেন, ও বাড়ি থেকে ফোন এসেছিল রাতে। তোর আপুর শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিতে চাচ্ছেন। ও আচ্ছা। কথাটা বেখেয়ালে যতটা নিরুদ্বেগভাবে বলেছি, খেয়াল পড়তেই হোঁচট খেয়েছি শতভাগ। আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে। বিস্ময়ে কথা বলতে ভুলে গেলাম আমি। হাঁ করে চেয়ে রইলাম আমার খানিকক্ষণ। চোখ পিটপিট করে বললাম, কি? আপু বলল, হ্যাঁ, ওনাদের নাকি তোকে খুব ভালো লেগেছে, তাই আন্টি চেয়েছে রুদ্র ভাইয়ার বউ হিসাবে তোকে ঘরে তুলতে। বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন। আমি তো শুনেই অবাক হয়েছিলাম, তবে ভীষণ খুশিও হয়েছি। আমরা দু বোন একসাথে থাকবো। আপুর ঠোঁটে প্রশস্ত হাসি দেখা গেল, আমার হাসি গায়েব। তড়িৎ বেগে বাবার দিকে চেয়ে বললাম, তুমি কি মত দিয়েছো বাবা? বাবা এতক্ষণ নীরব ছিলেন। উত্তরে ধীরস্থির কণ্ঠে বললেন, না, তোমাকে না জিজ্ঞেস করে আমি মতামত দেই কি করে? ভাবছিলাম সকালে তোমাকে জিজ্ঞেস করেই তারপর ওনাদের হ্যাঁ বলবো। আমি মাঝপথে বলে ফেললাম, না বলে দাও। তিন জোড়া চোখ আমার দিকে আছড়ে পড়লো একসঙ্গে। সকালে বিস্মিত দৃষ্টি ফেললো। আম্মু যত্রতত্র প্রশ্ন করলেন, কেন? ছেলেটা খারাপ কিসে? ভালো দেখতে, কত বড় ব্যবসার মালিক। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়। আশা করছি তোমরা আমায় জোর করে বিয়ে দেবে না। এই একটা কথা বলে দিয়ে আমি উঠে দাঁড়াই। আমার মেজাজ এতটাই বিগড়েছে যে খাবারটুকু শেষ করিনি। পাশের চেয়ার থেকে ব্যাগ কাঁধে তুলে হনহনিয়ে বেরিয়ে পড়লাম। আজ ইউনিভার্সিটিতে আমার প্রথম ক্লাস। ভোর থেকে এ নিয়ে মন ফুরফুরে থাকলেও এই মাত্র উবে গেল সবটা। আমার রাজ্যের যত রাগ গিয়ে পড়ো ওই অহংকারী রুদ্র নামক লোকটার উপর। কাল যে মানুষটা আমাদের বাড়ি এসে আমাকে হম্বি তম্বি চোটপাট দেখিয়ে গেলেন, তাকে বিয়ে করবো আমি? কদাপি সম্ভব? নিজের পায়ে নিজে কুড়াল মারা যায়, কিন্তু রুদ্র রওশনকে বিয়ে করা যায় না। ওই কক ঘন্টায় যার রূপ দেখেছি আমি ওনার, তাতে আমি কেন কোনো মেয়েই এমন রকচটা পাবলিকের স্বামী হিসেবে মানবে না? মেয়েরা চায় রোমান্টিক লুতুপুতু একটা বর, সেখানে রুদ্র। ইস, ভাবতেই তো কেমন লাগছে। খুব সুন্দর হোক আমার ব্যর্থ ক্রাশ, তাই বলে ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব? এমন খ্যাপাটে পাগল আমি নই। আচ্ছা, ওনার সঙ্গে আমার বিয়ের কথা কেন উঠলো? এটা কি শুধুই ওনার মায়ের ইচ্ছা, নাকি? আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম। পরক্ষণে নিজেই নিজেকে বোঝালাম, না, সে যদি ওরকম মানুষের বউ হিসেবে তোকে মানাবে না। বিশ্রী লাগবে, ভীষণ বিশ্রী। মেয়েটা তোমার অনেক ছোট, একদম বরাবর 10 বছরের। রুদ্র ল্যাপটপ থেকে চোখ ওঠালো। তো রেহেনা কিছু বললেন না। আসলে কি বলবেন ভেবে পেলেন না। সেজদির বাবা ফোন করে বিনয়ী কণ্ঠে জানালেন সেজদি প্রস্তাবখানা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। মেয়ের অমতে বিয়ে কি করে দেবেন? কথার পিঠে রেহেনা উত্তর দিতে পারেননি। ফোনের লাইন কেটে ঝিম মেরে ভাবছিলেন ছেলেকে কি বলবো। মায়ের ভাবুক মুখভঙ্গি রুদ্রর ঈগল চোখে ঠিক ধরা পড়ল। তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে জিজ্ঞেস করল, ফোন করছিলে? রেহেনা খানিক নড়েচড়ে উঠলেন। জিভ দিয়ে ঠোঁট চেপে বললেন, হ্যাঁ হ্যাঁ করেছিলাম। রুদ্র সজাগ হয়ে তাকায়। ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমেত শুধায়। কি বললেন ওনারা? রেহেনা মহাবিপদে পড়লেন যেন। স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজ হাতে মানুষ করলেও দ্রুত তৈরি হয়েছে দুপ্রান্তের মতন। অভ্র চঞ্চল চটপটে। রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ। সব থেকে বড় কথা, ছুরির ডগায় ছেলের মেজাজ। শেষ 2 বছর ধরে এই ছেলেকে বিয়ে কর বলে হেদিয়ে মরলেন। মুখে ফেনা তুলে ফেললেন, কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং একবার রেহেনা জেসে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন। পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন। ভাবলেন ছেলে মেয়ের আলাফলে রুদ্র রাজি না হয়ে যাবে কোথায়। সব ঠিকঠাকই ছিল। রুদ্র এলো, সবার সঙ্গে যথাসামান্য কথাও বলল। যেই মাত্র
অতিথিরা বিদায় নিলেন, অমনি হুলস্থুল কাণ্ড বাঁধল। মাকে কিচ্ছুটি না বললেও বসার ঘরের একটা জিনিসও আস্ত রাখল না। ভাঙচুর থেকে ছাড় পেল না একটি অবলা আসবাবপত্রও। আর সেই ছেলে আজ নিজে জানালো সে বিয়ে করবে। আগ বাড়িয়ে এক মেয়েকে পছন্দও করলো। এখন ওর মুখের ওপর রেহেনা কি বলবেন যে মেয়ে রাজি নয়, সে তাকে বিয়ে করবে না? রেহেনার দুঃখ হলো, মন ভারী লাগলো। মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্র খেয়েই হারালো মেজাজের। ভ্রু কুচকে বলল, হয়েছে কি বলবে? রেহেনা মুখ কালো করে তাকালেন, থেমে থেমে বললেন, বিয়ে হবে না। রুদ্রের ভ্রু বেঁকে গেল আবারও। কেন? সে যদি মানা করে দিয়েছে। রুদ্র কপাল শীতল হয়, ভ্রু ফিরে আসে আগের জায়গায়, চোয়াল ফুটে উঠল, শক্ত গাল হয়ে ওঠে অভঙ্গর। রেহেনা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দুপা এগিয়ে এলেন, ছেলেকে সান্ত্বনা দিতে বললেন, তোমার ওর থেকেও সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হবে বাবা, ছাড়ো ওসব। রুদ্র জবাব দিল না, টু শব্দ অবধি করল না, চুপ করে বসে রইল। রেহেনা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন। রুদ্র তখনও কাউচে বসে, কটমট করছে চোয়াল, পিষে আছে দাঁত। রুদ্র রওশন চৌধুরীকে রিজেক্ট করার দুঃসাহস দেখালেন সে যদি। বিয়ে করলে তো আপনাকেই করব, পারলে ঠেকান। মধ্য দুপুর, সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছি। আশেপাশে একটা রিক্সাও নেই। এদিকে সূর্যের কড়া আলো মাথায় পড়ছে, গরমে ঘেমে একাকার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম। সামনে থেকে রিক্সা বা কিছু একটা পেলে উঠে পড়বো। হঠাৎই একটা কালো মতো লোক এসে আমার সামনে দাঁড়ালেন। থমকে দাঁড়াই আমি। লোকটার চোখে কালো চশমা, পরনে খয়েরি শার্ট। লোকটা হাতের কাগজ এগিয়ে দিয়ে বিনয়ী কণ্ঠে বললেন, এই ঠিকানাটা একটু বলতে পারবেন ম্যাম? আমি ওনার বাড়িয়ে দেয়া কাগজে চোখ বুলালাম। হিবিজিবি কি যেন লেখা ভালো করে বুঝতে হাতে নিলাম। ভ্রুকুচকে মনোযোগ দিতেই টের পেলাম পাশে সাই করে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। কেবল মাথা ঘামানোর ব্যাপার ছিল না বলে তাকাইনি। গাড়ির দরজা খুলে গেল সেকেন্ডেই। আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন হাতটা খপ করে ধরলো আমার। আমি ভড়কে যাই। ভয় পেয়ে তাকানো মাত্রই আগন্তুক ব্যক্তি রীতিমতো টেনে ভেতরে ঢুকিয়ে নিল আমায়। প্রচন্ড আতঙ্কে আমার কলিজা ছলকে উঠল। হৃৎপিণ্ড বিকল হয়ে বিট থামালো আমার। শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি মনে হলো। আগত পরিস্থিতি আন্দাজ করার আগেই দুনিয়াটা অন্ধকার হয়ে আখি পলক বুঝে ফেললাম আমি। জ্ঞান হারাতে হারাতে টের পেলাম একটা ভারী কণ্ঠ কাউকে বলছে, স্যার ম্যাডাম অজ্ঞান হয়ে পড়েছেন। মুখে পানির ঝাপটায় চোখ মেলে তাকাই আমি। এইটুকুতেই নিজেকে কেমন দুর্বল আর আত্মরা মনে হচ্ছিল। ঝাপসা ঝাপসা দৃষ্টি মেলে তাকাতেই মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলো পুরুষালী অবয়ব। হতচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। মুহূর্তেই পেছনে সব ঘটনা মাথা চাড়া দিয়ে উঠল। হঠাৎ একটা লোকের এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করা, কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেয়া, সবটা মনে পড়তে তীব্র ভয়ে ডরে কাঁপাকাঁপি শুরু হলো। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? কিন্তু আমার বাবার তো অত টাকা পয়সা নেই। আর না আমি ধরি দুলালি, তবে কেন? এই কেনর উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার দেখে নিলাম। কমসে কম 7-8 জন মোটা তাজা লোক দেখে আত্মা শুকিয়ে গেল আমার। এরা কি চায়? কেন ধরে এনেছে আমায়? আমার অত্যধিক ঘর্মাক্ত চেহারা বারবার ঢোক গেলা দেখে একজন প্রশ্ন করলেন, পানি খাবেন ম্যাডাম? আমি বিস্ময়ে টুপটাপ পাতা ফেললাম চোখের। এত সুন্দর করে প্রশ্ন কোনো কিডন্যাপার করে? মনে হয় ওরা কিনে পাচারকারী, তাই জন্যই আমাকে পানি টানি খাইয়ে সুস্থ রাখতে চায়। এই আকাশ কুসুম ভাবনাতেই আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই লোকটা অন্য আরেক লোককে ইশারা করলেন। তারপর সে ছুটে গেল। মিনিটের মাথায় হাতে করে নিয়ে এলো 1 বোতল সাদা মিনারেল ওয়াটার। রীতিমতো বোতলের ছিপি খুলে হাতে দিল আমার। কম্পিত হস্তে বোতলটা ধরেই চুমুক বসালাম। ঢক ঢক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা। লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে চোখ দিলাম। একটু ধাতস্থ হয়ে ভীত কণ্ঠে শুধালাম, আমাকে এখানে কেন এনেছেন? অন্য একটা লোক উত্তর দিল, দরকার ছিল ম্যাডাম। আপনার শরীর এখন কেমন লাগছে? দুর্বল লাগছে না তো? আমার ভারী মেজাজ খারাপ হলো এই লোকের উতলানো দরদ দেখে। মানে তোরা হার্ট অ্যাটাক করার মতো করে অপহরণ করে এনে এখন আবার জিজ্ঞেস করছিস কেমন লাগছে? যা ঝটকা খেয়েছি তাতে তো আমি মরে যেতেও পারতাম। আমি তিরিক্ষি মেজাজে ভয় ডর খুঁড়িকে টনে ভুলে যাই। সরাসরি প্রশ্ন করলাম, কি চাই আপনাদের? কত টাকা চাইবেন আমার বাবার কাছে? এই মুহূর্তে আমি চেয়ারে বসে, বাকি লোকগুলো আমার চারপাশ ঘিরে। প্রশ্নটায় একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলেন। তার মধ্যে একজন বললেন, টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম। আমি ভ্রু কুচকে ফেললাম। টাকার জন্য আনা না হলে কি আমার চেহারা দেখতে এনেছে?
তৎক্ষণাৎ একটু আগের কিডনি পাচারের কথাটা মাথায় ফের চাড়া দিয়ে উঠলো। ইয়া আল্লাহ, এর মানে সত্যি এর আমার কিডনি নিয়ে নেবে। ভয়ে আমার হাঁটু থর থর করে কাঁপাকাঁপি শুরু করলো। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তাহলে কেন এনেছেন? স্যারের অর্ডার ম্যাডাম। আমার সবে সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বসলো। কোন স্যার? অন্য একজন লোক বিনয়ী অথচ মোটা কণ্ঠে বললেন, ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন, স্যার এক্ষুনি এসে পড়বেন। আরে, কথাটুকু সম্পূর্ণ না করে নিজেই থেমে যাই। ডুব দিলাম গভীর ভাবনায়। এদের কোনো স্যার আমায় তুলে আনতে বলেছে সেই কৌতূহলে সব ভুলে চুপচাপ বসে রইলাম। চোখ বোলালাম চারপাশে। দুটো সোফা, একটা চেয়ার আর দুটো ফুলদানি, একটা ড্রেসিং টেবিল, এছাড়া ঘরে আর কিছুই নেই। দেয়ালগুলোও পুরনো, জায়গা জায়গা থেকে রং খসে পড়ছে। আমি ঠিক কোথায় কিছুতেই বুঝে উঠতে পারলাম না। তখনই বাইরে থেকে একটা রাশ ভারী কণ্ঠ ভেসে এলো। মেহবুব, স্যার এসছেন। মেহবুব নাম যার, তিনি দৌড়ে গেলেন দরজার কাছে, ছিটকিনি টানলেন দ্রুত হাতে। আমি মেহবুব লোকটার পেটের ফাঁক দিয়ে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করলাম। কণ্ঠস্বর কেমন শোনা শোনা লাগছে। তাছাড়া স্যারটা কে যে আমার মতো এমন অসহায় অবলা মেয়েকে অপহরণ করালো? কি আছে আমার কাছে? আমার ব্যাগে হাতালে তো 10 টাকার 6টা নোট ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক সেই সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন। আমি বেখেয়ালে তাকিয়ে চোখ নামালেও সজাগ হলাম নিমিষেই। চট করে মাথা তুলে ফের তাকালাম। চোখের সামনে পরিচিত সেই মুখখানি দেখতেই সমগ্র শরীর হিম হয়ে এলো। রুদ্র রওশন চৌধুরী, উনি কিডন্যাপ করিয়েছেন আমায়। ভাবতেই আমার মাথা ঘুরতে শুরু করে। উনি দরজা ছেড়ে এসে ভেতরে ঢুকলেন, হাতে শপিং ব্যাগ। কিছু বলতেও হলো না। ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছে বেরিয়ে গেল। রুদ্র দরজা লাগালেন, উপর নিচ দুটো ছিটকিনি লাগালেন, এগিয়ে এলেন আমার দিকে। ওনার প্রত্যেকটা শব্দযুক্ত কদম অন্তরাত্মা কাঁপিয়ে তুলছিল আমার। সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এইসব কিছু বুঝতে খুব বেশি দেরি হলো না আমার। এখন কি উনি প্রতিশোধ তুলবেন? উনি আর একটু কাছাকাছি আসতেই আমি তড়াক করে উঠে দাঁড়ালাম। লাফিয়ে গেলাম রুমের এক কোণে, আঙুল তুলে শাসিয়ে বললাম, খবরদার আমার কাছে আসবেন না একদম। পরপর ঘটনাগুলোয় ভ্যাবাচাকা খেলেন উনি। হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন অল্প সময়। এরপর ঠোঁট এক পাশে বেঁকে গেল ওনার। মাথা নেড়ে সূক্ষ্ম হাসলেন। স্পষ্ট বুঝলাম আমার শাসানোটাকে তাচ্ছিল্য করলেন উনি। খুব রাগ চেপে ধরল আমায়। উনি আরেক পা বাড়াতে খিটমিট করে বললাম, এগোবেন না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। উনি ভ্রু নাচালেন। তাই? ওনার তাই বলার ধরনে আমার সবটুকু সাহস আত্মবিশ্বাস নেতিয়ে গেল। উঁচু করা আঙুল ভেঙে এলো। ভয় লাগলো উনি আমার ক্ষতি করবেন না তো। কঠিন চেহারা নিমিষেই নরম হলো আমার। অনুরোধ করে বললাম, আমায় যেতে দিন না প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? উনি হাতের শপিং ব্যাগগুলো সোফার উপর রাখতে রাখতে বললেন, কে বলল করেননি? আপনি আমার যা ক্ষতি করেছেন তা আর কেউ করেনি। কি করেছি আমি? উনি ঘাড় কাত করে তাকালেন একবার, পরক্ষণে চোখ ফিরিয়ে বললেন, এগুলো পরে তৈরি হয়ে নেন, ওইদিকে ওয়াশরুম যান। ওনার শান্ত সুন্দর কণ্ঠস্বর শুনে একটু অস্বস্তি হলো। উদ্দেশ্য খারাপ হলে এতক্ষণ অপেক্ষা করতো না নিশ্চয়ই, এসেই ঝাঁপিয়ে পড়তো আমার উপর। নাকি বলির পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর। কিন্তু তৈরি হতে বললেন কেন? আমি উৎকণ্ঠিত হয়ে বললাম, কি আছে এতে? নিজেই দেখে নেন। আমি জিভ দিয়ে ঠোঁট ভিজালাম, দাঁড়িয়ে রইলাম তবুও। উনি না শুনলে যাবো কেন? আশ্চর্যভাবে আমার মনতা বুঝে নিলেন উনি, সরে দাঁড়ালেন। আমি চটজলদি গিয়েই ব্যাগটা হাতালাম। বড় সড়ো একটা ধাক্কা খেলাম মুহূর্তেই। ভেতরে বিয়ের বেনারসি, ওড়না, গয়না আর সাজার টুকিটাকি জিনিসপত্র দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো আমার। দু চোখ ভর্তি প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকেই চেয়ে আছেন। আমার কণ্ঠরোধ হয়ে আসছিল কেন যেন। খুব বেগ পুহিয়ে জিজ্ঞেস করলাম, এগুলো দিয়ে কি হবে? উনি টান টান হয়ে দাঁড়িয়ে বললেন, বেনারসি দিয়ে কি করে? কি করে সেটা আমিও জানি, কিন্তু আমি বুঝতে পারছি না এইসব আমি পড়তে যাব কেন। কেন আমাকে পড়তে বলা হচ্ছে? আমার কণ্ঠে তেজ। উনি ভনিতা ছাড়াই বলে দিলেন, আজ আপনার বিয়ে, আপনি বিয়ের কনে, তাই বেনারসি পরবেন, সিম্পল। উনি যেভাবে সিম্পল বললেন আমার কাছে কথাটা ততটাই দুর্বোধ্য ঠেকলো। নাক মুখ কুচকে বললাম, আমার বিয়ে মানে? উনি খানিকটা বিরক্ত হলেন, ফোঁস করে শ্বাস ফেললেন, ঘোষণা করলেন, এটা কাজে অফিস, আজ এই মুহূর্তে আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এত কথা না বলে তৈরি হয়ে আসুন। আমার কান দুটো ঝাঁঝা করে উঠল। চোখের সামনে পুরো পৃথিবীর দোদুল্যমান। আর্তনাদ করে বললাম, কি কি বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করব না।
এতক্ষণ শান্ত থাকা মানুষটা নিমিষে হারিয়ে গেলেন। তপ্ত জ্বলন্ত চোখে চাইলেন আমার দিকে। খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বললেন, এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন না সেজুতে। বিয়ে আপনার আমাকেই করতে হবে। আমি নিভে যাইনি, উল্টো তেতে বললাম, মগের মূল্য নাকি? আপনি যা বলবেন তাই হবে? এটা আমার লাইফ, আমি বুঝবো। আপনি ঠিক করার কে? আমি বিয়ে করব না আপনাকে, করব না মানে করব না। সঙ্গে সঙ্গে উনি কোনোই চেপে ধরলেন আমার, হ্যাচকা টান মেরে নিয়ে গেলেন ওনার কাছে। দন্ত পিষে বললেন, আমাকে রাগাবেন না সেজুতে। জোর করে তুলে এনেছি বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করতে ভাল লাগবে না আমার। ভালোই ভালোই। আমি মাঝপথে ক্ষেপে বললাম, কিসের ভালোই ভালোই? আপনার লজ্জা করছে না? তুলে এনে আবার সেটা বড় মুখ করে বলছেন আপনি? এতটা নীচ একটা মানুষ কি করে হতে পারে? একদিনের দেখা একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন, বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, আবার সে বিয়ে না করতে চাইলে তাকে তুলে আনছেন। ছি! উনি তীব্র ক্ষোভে আমার হাত আরো জোরে চেপে ধরলেন। কনুইয়ের জায়গাটায় ওনার আঙুল বসে গেল। ব্যথায় চোখ খিচে ফেলতেই ফের শিথিল করলেন হাত। বললেন, হ্যাঁ, আমি নীচ। আপনার জন্য একবার কেন প্রতিবার নীচ হতে রাজি আমি। কিন্তু ভুলেও ভাববেন না এসব বলে আপনি আমার ইগোকে হার্ট করবেন আর আমি রেগে মেগে আপনাকে ছেড়ে দেব। দ্যাটস নট পসিবল এনিমোর। আমার সাথে বিয়ে হবে আপনার, তাও এক্ষুনি। এতক্ষণ ভালোভাবে বললাম, আপনার কাছে ভালো লাগেনি। চাইলে আমার দ্বিতীয় রূপটা আপনাকে দেখাবো। আই হ্যাভ নো প্রবলেম। আমি বিদ্রুপাত্মক হাসলাম। নির্ভীক কণ্ঠে বললাম, যা ইচ্ছে করুন, যা মন চাইছে বলুন, কিন্তু বিয়ে আমি আপনাকে করব না। আপনার মতো এরকম একটা মানুষকে বিয়ে করা যেত গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো। উনি প্রচন্ড জোরে ধমকে উঠলেন। জাস্ট শাট আপ। ধমক খেয়ে কেঁপে উঠলাম আমি। ধরফরিয়ে উঠল হৃদয়টা। উনি চোয়াল কটমট করে বললেন, বেশ, বিয়ে আপনাকে করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা আর অভ্রর বিয়ে ভেঙে গেছে, তখন? আমি বুঝতে না পেরে বললাম, মানে? মানেটা খুব সহজ। অভ্র আমার কথায় সব করতে পারে। আমি না চাইলেও আপনার বোনকে কোনো দিনও বিয়ে করবে না। কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না, একটুও না। বরং হেসে বললাম, তাই নাকি? মানুষকে বোকা বানানোর আর কি কি পদ্ধতি আপনার রপ্ত আছে বলুন তো মিস্টার রুদ্র রওশন চৌধুরী? থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আপনার কথায় ভুলছি না, ফর শিওর। উনি সূক্ষ্ম হেসে বললেন, গ্রেট। রুদ্র রওশন চৌধুরীর স্ত্রীর মধ্যে এরকম একটা অ্যাটিটিউড না থাকলে চলে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক উই আর মেড ফর ইচ আদার। আমি তিতি বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘোরাতেই উনি বললেন, আমি মিথ্যে বলিনি মিস রিজতি, প্রমাণ চাই। ওয়েট আ সেকেন্ড। উনি পকেট থেকে ফোন বের করলেন। আমি চোখে চাইলাম। উনি অভ্র ভাইয়ার নাম্বারে ডায়াল করে লাউডে দিলেন। রিং হচ্ছিল। দুবারের মাথা রিসিভ করলেন ভাইয়া। কিছু বলার আগেই রুদ্র গম্ভীর গলায় বললেন, অভ্র, তুই আমাকে ভালোবাসিস? ওপাশ থেকে ফটাফট উত্তর এলো, অবশ্যই ভাই, আমার থেকেও বেশি। কি করতে পারবে আমার জন্য? তুমি যা বলবে। ভেবে দেখ, যদি কিছু চাই দিতে পারবি তো? কেন পারবো না? তুমি আমার প্রাণ চাইলেও আমি রাজি, বলেই দেখো। রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথাগুলো বলছিলেন। অভ্র ভাইয়ার কথায় চিবুক শক্ত করে বললেন, আরিশার সঙ্গে তোর বিয়ে হোক সেটা আমি চাই না। এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই। ওপাশে খানিকের নীরবতা। অভ্র ভাইয়া থমকে রইলেন। খানিকক্ষণ পর বললেন, কিছু হয়েছে ভাই? রুদ্র আমার দিকে চেয়ে থেকে বললেন, কিচ্ছু হয়নি, তুই বিয়েটা ভেঙে দে। অভ্র ভাইয়া একটু চুপ থেকে বললেন, ওকে ভাই, তুমি যা চাইবে তাই। এটুকু শুনতেই আমার পায়ের নিচের জমি কেঁপে উঠলো। সত্যি সত্যি অভ্র ভাইয়া মেনে নিলেন? ঠিক শুনলাম আমি? এই কেমন ভালোবাসা ওনার! এই অবধি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছিল, দেখা হয়েছিল। সেদিন যখনই কথা বলতাম ভাইয়ার জিভের ডগায় আপুর কথা থাকতো। মনে হতো আপুই তার সব। অথচ সেই মানুষটাই ভাইয়ের জন্যে, নিজের ভালোবাসার মানুষকে, আমার তাৎক্ষণিক আপুর চেহারাটা মনে পড়লো। বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। আমি তো দেখেছি কিভাবে ও বাবাকে রাজি করিয়েছিল। আপুর তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায়। কত অনুরোধ, কত কিছু সামনে, শেষমেশ বাবা আম্মু মেনে নিলেন। এ নিয়ে কথাও কম শুনতে হয়নি। সব থেকে বড় কথা, আপু ভয়ানক কষ্ট পাবে, সইতে পারবে না। সামনের দিনগুলো আমি স্পষ্ট দেখছি যেন। আপু আমার সামনে বসে বসে কাঁদছে, অভ্র ভাইয়ার শোকে হা হতাশ করছে, ধুকে ধুকে মরছে। না না, আমার জন্য আমি আপুকে কষ্ট পেতে দেব না, কিছুতেই না। আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্রর দিকে তাকালাম। ফোনের লাইনে তখনও অভ্র ভাইয়া হ্যালো হ্যালো করছেন। রুদ্র নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছেন।
চিকন বাদামি চোখগুলোকে আমার সব থেকে নিকৃষ্ট চাউনি বলে মনে হলো। ঠোঁট কামড়ে জবাব দিলাম, আমি রাজি। রুদ্রর অধর যুগল বেঁকে গেল ফের। হাসলেন উনি, বিজয়ের হাসি। কুৎসিত হাসিটায় গা জ্বলে উঠল আমার। চোখ ফিরিয়ে নিলাম। উনি অভ্র ভাইয়াকে তুষ্ট কণ্ঠে বললেন, আচ্ছা থাক, বিয়ে ভাঙার দরকার নেই, আমি জাস্ট মজা করছিলাম তোর সঙ্গে। অভ্র ভাইয়া হয়তো অবাক হয়েছেন, কথা বলেন না অনেকক্ষণ। এরকম লোক মজা করবেন, এই কথা কি মানানসই? শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো করে শ্বাস টেনে বললেন, সত্যি বলছো ভাই? হুম। যাক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি তো জানো, তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারবো। ওকে, রাখছি এখন। রুদ্র লাইন কাটলেন, দৃষ্টি তখনও আমার দিকে। ফোন কান থেকে নামিয়ে আমাকে ভ্রু উঁচিয়ে বললেন, দাঁড়িয়ে আছেন কেন? তৈরি হন, আমি অপেক্ষা করছি। বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম। কাঁদতে কাঁদতে শাড়ি জড়ালাম গায়ে। ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন। মনে মনে ঘোষণা করলাম, এই লোকটাকে আমি কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিন না। দরজা খুলতেই দেখলাম রুদ্র সোফায় বসে, এক পায়ের ওপর তোলা, অন্য পা ধীরে ধীরে নাড়াচ্ছেন, ফোন ঘাটছেন মনের সুখে। ইচ্ছে করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দিই একদম। থমথমে মুখ, ভেজা চোখ নিয়ে আমি বাইরে এলাম। শব্দ পেয়ে উনি চোখ তুললেন, চেয়েই থাকলেন কয়েক পল। ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেও আমার সেই মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি একটু। হ্যাঁ, অস্বস্তি হয়েছিল, ভীষণ ভীষণ অস্বস্তি। রুদ্র উঠে এসে কাছে দাঁড়ালেন, ঠিক আমার সম্মুখে, পা থেকে মাথা অবধি চেয়ে বললেন, বউয়েরা দেখতে এত সুন্দর হয়, আপনাকে না দেখলে জানাই হতো না। আমি উত্তর দিলাম না, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার নির্জীব মুখশ্রী দেখে অল্প হেসে বললেন, এখন রাগ হচ্ছে তো? রাগ করুন, যত ইচ্ছে করুন। যখনই আমি তাকে আপনি পুরোপুরি জানবেন, কথা দিচ্ছি আপনার সব রাগ ক্ষোভ উবে যাবে, আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায়। বুঝলেন আমার প্রণয়িনী? এই সুন্দর কথাটাও আমার উপর প্রভাব ফেলেনি। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে প্রস্থান নিল। মহা বিরক্তি ফুটে উঠল চোখে মুখে। উনি তাতে ভ্রুক্ষেপ দিলেন না, খপ করে আমার হাতটা চেপে ধরে হাঁটা ধরলেন। যেতে যেতে বলছিলেন, এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে। উদাস মনে কাবিননামায় সই করেছি আমি। ভেতরে কি লেখা, কাজী সাহেব কি কি বলেছেন কিছু জানি না, দেখিও নি। বিয়ে শেষে রুদ্র আমার কাছে এসে আমার পিঠ ছাড়িয়ে কাঁধে হাত রাখলেন। আমি রেগে মেগে তাকাতেই চোখ দিয়ে সামনের দিকে ইশারা করলেন। আমি কপাল কুঁচকে তাকাতেই ক্লিক হলো ক্যামেরায়। বন্দি হলো রুদ্রর আর আমার প্রথম একসাথে যুগল ছবি। সেকেন্ডের মাথায় ওনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম। কড়া কণ্ঠে বললাম, বিয়ে হয়েছে বলে যখন তখন গায়ে হাত দেবেন একদম। এরপর হন হন করে বেরিয়ে পড়লাম কাজী অফিস থেকে। পা ছুড়ে ছুড়ে বাইরে এসে দাঁড়ালাম। কোনো তোয়াক্কাই দেখালাম না রুদ্রের অভিব্যক্তি জানার। আমার মাথায় তখন চিন্তা, অনেক অনেক চিন্তা। বাবা মা আপু এরা জানলে কি হবে, কেমন হবে তাদের প্রতিক্রিয়া। সকালে বড় মুখ করে বিয়ে করব না বলে আসা আমি এই বিকেলে যখন বধূ বেশে ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো, আত্মীয় স্বজন জানলে তো ছিছি করবে, বলবে মেয়ে পালিয়ে বিয়ে করেছে। আরো কত কি যোগ করবে সাথে কে জানে। আমার এক পৃথিবীর সবটুকু ক্রোধ রুদ্রর উপর চড়াও হলো। সব কিছুর জন্য এই মানুষটাই দাবি, আমার তথাকথিত স্বামী সে। রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়িতে এনেছেন, সাথে ডেকে পাঠিয়েছেন আমার পরিবারকেও। এতটা তাড়া আর এতটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়ের আগেই শ্বশুর বাড়িতে হাজির হতে হলো আমার আপু আরিশাকেও। আমাকে বধূ বেশে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রত্যেকেই যেন কথা বলতে ভুলে গেল। খানিকক্ষণ কেউ একটু শব্দও করেনি, বড় বড় চোখে শুধু দেখছিল আমাদের। আর আমি তো শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে। জোরপূর্বক এই বিয়ে, সামান্য দুঃখ যেন নেই আমার। অথচ শুধু আমিই জানতাম ভেতরটা কি চলছিল। প্রকাণ্ড ঘূর্ণিঝড় যেন উল্টে পাল্টে দিচ্ছিল সবটা। এখন এই তিনটা মানুষকে কি জবাব দেব আমি? এই বিরাট সময়ের নীরবতা ভাঙলেন স্বয়ং রুদ্র। ঘোষণা করলেন, আমি আর সেজুতে 1 ঘন্টা আগে কাজে অফিসে গিয়ে বিয়ে করেছি। সেজুতে এখন শরীয়ত মোতাবেক আমার স্ত্রী। আর এটা বলতে আমি আপনাদেরকে ডেকেছিলাম। কথাটা উনি বাবাকে উদ্দেশ্য করে বলেছেন। বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে। আমি একবার চেয়েই চোখটা নামিয়ে ফেললাম। ওই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস নেই আমার। আম্মু কেঁদে কেঁদে বললেন, কিন্তু এইভাবে বিয়ে করার কি দরকার ছিল বাবা? আমরা তো একদম মানা করিনি তোমাদের বিয়েতে, বলেছিলাম। আপনি পুরোপুরি নিশ্চয়তা দেননি মা, তাই জন্যই আমাকে এভাবেই বিয়েটা করতে হয়েছে। তুমি নিশ্চয়ই ওকে জোর করে বিয়ে করেছো রুদ্র। রুদ্রর মা ভীষণ রেগে বললেন কথাটা। রুদ্র একটুও বিচলিত না হয়ে জবাব দিলেন, না,
মিথ্যে বলছো কেন? সে যদি তো তোমাকে বিয়ে করতে চায়নি আজ সকাল অবধিও না, তাহলে ঘন্টায় কি এমন হলো যে? সেটা ওনাকে জিজ্ঞেস করো, উনি তো সামনেই আছেন। জেনে নাও আমি আসলেই ওনাকে জোর করে বিয়ে করেছি কিনা। শেষ কথাটা বলতে বলতে রুদ্র আর চোখে আমার দিকে তাকালেন একবার। আন্টি সত্যিই এগিয়ে এলেন, আমার দুই বাহু নরম হাতে ধরে বললেন, আমার দিকে তাকাও সে যদি। আমি তাকালাম। আন্টি তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলেন, এই বিয়ে তোমার ইচ্ছেতে হয়েছে? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ। আন্টির হাত শিথিল হলো। পাশ থেকে আপু বিস্ময় নিয়ে বললেন, এমনি। আমার সংক্ষিপ্ত উত্তরে খুশি হলো না কেউ। আম্মু উঁচু কণ্ঠে বললেন, এমনি? এমনি কেমন কথা? আমরা যখন বিয়ের কথা তুলেছি তুই সাপ সাপ মানা করে সন্ধ্যাবেলা বউ সাজে হাজির হয়ে বলছিস এমনি বিয়ে করছিস। আমাদের জন্য ধৈর্য ধরা যেত না? এমন কি হয়ে গেল যে বড় বোনের আগেই নিজেই বিয়ে করে ফেললি? রুদ্র বড় স্বরে বলে উঠলেন, আজকাল বড় ছোট কোনো ব্যাপার না আন্টি। অভ্র তো আমার ছোট, অথচ ওর বিয়ে আগে হয়ে যাচ্ছিল। এটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা হয়নি, আপনাদের কেন হচ্ছে? এটাই কি স্বাভাবিক নয় বাবা? আমরা মধ্যবিত্ত মানুষ, তোমার মতো এত উঁচু বিত্তবান নই। আশেপাশে সবার কথা শুনে বেঁচে থাকতে হয়। তাছাড়া আমার মেয়ের থেকে এমন ছেলে মানুষই আমি আশা করিনি। আম্মু দীর্ঘশ্বাস ফেললেন, সাথে কেঁদে উঠলেন। ভেতরটা ফেটে যাচ্ছিল আমার তখন। কিভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছি নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছি আমি। রুদ্র ওনার মায়ের দিকে ফিরে বললেন, তুমি তো কাল অবধি চেয়েছিলে অভ্রর আগে আমার বিয়েটা হোক। বড় ছেলের বউয়ের মুখ দেখতে মরিয়া হয়ে গিয়েছিল, তাহলে এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? আন্টি চোটে বললেন, তো কি করতে বলছো? ধেই ধেই করে নাচবো আমি? আমার মাথা হেড করে দিলে সবাই কি ভাবছেন? এতক্ষণে নীরব অভ্র ভাইয়া মুখ খুললেন, এগিয়ে এসে বললেন, কেউ কিচ্ছু ভাববে না মা, তোমরা এই সামান্য বিষয়টাকে টেনে টেনে লম্বা করছো। আরে বাবা, ভাই তো নিজে চেয়েছিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে। সে যদি রাজি হয়নি তখন হতে পারে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, তাই এখন মিটে গেছে। দুজন খুব খুশিতে বিয়ে সেরে ফেললো, হতে পারে না? আর তাই তোমরা অহেতুক নাড়াচাড়া না করে ভাই আর সেজুদিকে মেনে নাও। ওদের দেখে বোঝা যাচ্ছে কত ক্লান্ত। তার উপর সেজুদি কি ভারী একটা শাড়ি পরেছে, ওর কষ্ট হচ্ছে না? ওরও বিশ্রাম দরকার। আমি কটমট করে অভ্র ভাইয়ার দিকে তাকালাম। আমাকে সব থেকে বড় বাসটা তো এই লোকটাই দিয়েছে, আর এখন দরদ দেখাচ্ছে। হাহ। অভ্র ভাইয়ার কথাটা আন্টির উপর প্রভাব ফেললো। তিনি ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। বাবা থম মেরে দাঁড়িয়ে, মুখে রা নেই। আন্টি নম্র কণ্ঠে বললেন, যা হওয়ার হয়ে গেছে ভাইজান, ছেলে মেয়ে দুটো ভুল করেছে, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আন্টি হাত জোর করতে বাবা ব্যস্ত কণ্ঠে বললেন, না না আপা, আপনি কেন? রুদ্র প্রতিবাদ করে উঠলেন, আমরা ভুল করিনি মা, বিয়ে করা কোনো ভুল কাজ না। আন্টি চোখ বুজে ঠোঁট গোল করে শ্বাস ফেললেন, যার মধ্যে ছেলের প্রতি হতাশা ছিল। এরপর বাবাকে কোমল কণ্ঠে বললেন, আপনারা আর রাগ করে থাকবেন না ভাই, ওদের মেনে নিন। আমি তো সেজুদিকে নিজের পুত্রবধূ হিসেবে সেদিনেই মেনেছি যেদিন রুদ্র জানিয়েছিল ওর কথা। এখন আপনারাও যদি... বাবা একবার আমার দিকে তাকালেন। রুদ্র এই যাত্রায় আমার হাত ধরলেন, মুঠ হয়ে পড়লেন পুরোটা। আমি চেয়েও ছাড়াতে পারলাম না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বাবা, সেজুটাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা আমি করব। ওনার সুন্দর গোছানো কথাটায় বাবা এতক্ষণে মুচকি হাসতেন। প্রচন্ড অবাক হয়ে ওনার দিকে তাকালাম আমি। কথাটা হাস্যকর মনে হওয়ার কথা ছিল, অথচ আমার কেমন অদ্ভুত লাগলো, যেন খুব বিশেষ কিছু ছিল এতে। বাবা এসে আমাদের সামনে দাঁড়ালেন, রুদ্রের কাঁধে হাত রেখে বললেন, ভরসা করছি বাবা, মান রেখো। উনি ছোট্ট করে বললেন, ইনশাল্লাহ রাখবো বাবা। এরপর বাবা আমার দিকে তাকাতেই আমি চোখ নামিয়ে ফেললাম। তীব্র অপরাধ বোধের দেহ মন ছেয়ে গেল আমার। টের পেলাম বাবা মাথায় হাত বোলাচ্ছেন। আমি চট করে মাথা তুলতেই বাবা ছলছল চোখে হাসলেন। আমার আকাশ ভেঙে কান্না পেল। ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে। ইচ্ছে করলো গলা ফাটিয়ে বলতে, আমাকে নিয়ে যাও বাবা, এই রাক্ষস রূপী লোকটার সাথে থাকবো না আমি, কিছুতেই না। শেষমেশ বাড়ির সবাই মেনে নিলেন, বিয়ে হয়েছে, এখন করার তো কিছুই নেই। বাবা আম্মু সবাই আমাদের মন ভরে দোয়া করলেন। সেই দিনের মতো ঝামেলা মিটলেও আমার সুপ্ত রাগটা অবিচল, কারণ রুদ্র আবার জিতে গেলেন। এত বড় একটা অন্যায় করেও পার পেলেন। আমি না পারছিলাম কাউকে বলতে, না পারছিলাম সইতে। খুব করে চেয়েছিলাম যেন কেউ মেনে না নেয়, অথচ হলো না। এখানেও পূরণ হলো না আমার ইচ্ছে। রুদ্রের মা মানে আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ। আমাকে প্রতিটা সম্বোধনে ওনার মা ডাকা চাই, এছাড়া যেন কথাই বলেন না। এই মুহূর্তে আমি বসে আছি বিছানায়, বিশাল ঘরের তুলতুলে বিছানায়। শক্ত মন নিয়ে আমি হাঁটুতে মুখ গুজে বসে আছি। বিয়ের বেনারসিটা ছেড়ে
এখন একটু পাতলা সুতি শাড়ি পরেছি। এত এত শাড়ি চোখের পলকে বাড়িতে হাজির হয়েছে। এনেছেন রুদ্র। মেয়েদের শপিং পছন্দ, জামা কাপড়, গয়না, এসব তাদের দুর্বলতা হলেও আমার মন কোনো কিছুতেই ভালো হয়নি। আমার থমথমে গোমরা মুখ পাল্টায় নিয়ে একটু। তবে একটা বিষয় সত্যি, আমাকে বউ হিসেবে পেয়ে আন্টি খুশি হয়েছেন। রাতে বাবা মাকে না খাইয়ে ছাড়েননি। খোশ গল্পে মেতেছিলেন তারা। প্রত্যেকটা কথায় ওরা খুশি ঝরে পড়ছে যেন। হয়তো গোয়ার ছেলে এতদিনে বিয়ে করেছে, এই আনন্দেই আটখানা আন্টির মন। বাবা, আম্মু, আপু বাড়িতে ফিরে গেছেন। তারপর আন্টি আলমারি থেকে তার দুটো বালা, নাকফুল আর একটা চিকন স্বর্ণের চেইন পরিয়ে দিলেন আমায়। সাথে বললেন, আজ থেকে আমার মেজাজের ছেলেটা সব দায়িত্ব তোমার। আমি ওনার পা ছুঁয়ে সালাম করলাম। উত্তরে চুপ ছিলাম। ইচ্ছে করছিল কিছু একটা বলি বা ওনাকে সত্যিটা খুলে বলি। বলে ফেলি যে আপনার ছেলে আমায় কিভাবে বিয়ে করলো, কিন্তু পারলাম না। দেয়ালেরও তো কান আছে। বাই এনি চান্স রুদ্রের কানে পৌঁছে যাক আর বিয়েটা ভেঙে দিই কাপড়। এরপর আর কি কি তুলকালাম ঘটাতে পারে তাও আন্দাজের বাইরে। এই কয়দিনে লোকটাকে যেন চিনে ফেলেছি আমি। ওনার প্রতিটি হাড় মজার শয়তানের বসবাস। সত্যি বলতে, আন্টি যখন আমাকে এই ঘরে দিয়ে গেলেন, আমার হাত পা ছড়িয়ে কান্না পেয়েছিল। লোকটার সাথে এক ঘরে থাকতে হবে ভাবলেই আতঙ্কে বিবশ হচ্ছি আমি। উনি ওনার অধিকার ফলাবে না তো? যে জোর করে বউ বানাতে পারে সে জোর করে অধিকার ফলাতে কতক্ষণ? আমার ভাবনার মধ্যেই ঘরে একজোড়া পায়ের শব্দ। চমকে তাকালাম। ভেবেছিলাম উনি এসেছেন। না, অব্র ভাইয়া। স্বস্তি পেলেও অব্র ভাইয়াকে দেখে মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল আমার। রাগ হলো। এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য নেই এখন আমার কাছে। অব্র ভাইয়া ভীষণ হাসি খুশি মুখ নিয়ে এসে আমার সামনে বসলেন। সেজদি, তুমি তোমার ভাবি হয়ে গেলে, এখন কি ডাকবো বলো তো? কোন সম্পর্কটা জোর দেবো? শালি নাকি ভাবি? শালি হিসেবে দুষ্টুমি করবো নাকি ভাবির মতন? আমি ওনার দিকে না চেয়ে বললাম, একটারও প্রয়োজন নেই ভাইয়া। আপনি আমার সঙ্গে কথা না বললেই ভালো হয়। আমার কাট কাট জবাবে অব্র ভাইয়ার হাসিটা দপ করে নিভে গেল। সিরিয়াস হয়ে বললেন, মানে কথা কেন বলবো না? এনি হাউ, তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি কি কিছু করেছি? আমি তাকালাম, চোখ ছোট করে বললাম, করেননি। ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন, না, আমার তো মনে পড়ছে না এমন কিছু। আমি দীর্ঘশ্বাস ফেলে হাসলাম। বললাম, করবে কি করে? আপনার কাছে হয়তো এটা এমন কোনো ব্যাপারই না। অব্র ভাইয়া ভীষণ তটস্থ হয়ে বললেন, কি বলছো বলো তো সেজদি? আমার মাথায় কিন্তু কিছু ঢুকছে না। আচ্ছা ভাইয়া, আপনি সত্যি আপুকে ভালোবাসেন তো? হঠাৎ এরকম প্রশ্নে ভাইয়া ভ্যাবাচাকা খেলেন। তবে বিলম্ব না করেই জবাব দিলেন, অবশ্যই বাসি। আমি ভ্রু চালাম। তাই? তাহলে আপনার ভাইয়ের এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কি করে? ভাইয়া ধাক্কা খাওয়ার মতো করে তাকালেন। তুমি কি করে জানলে? কি করে জেনেছি সেটা তো গুরুত্বপূর্ণ নয়। এরকম করেছিলেন তো, তাই না? ভাইয়া এ পর্যায়ে দৃষ্টি সরালেন আমার থেকে। হাসি পেল আমার, তাচ্ছিল্যের হাসি। বললাম, আমি অবাক হয়েছি খুব। আপনাদের এত দিনের সম্পর্ক, অথচ ভাইয়ের একটা কথায় কোনো প্রশ্ন না করেই আপনি বিয়ে ভাঙতে হ্যাঁ বললেন। একবারও ভাবিনি এতে আপুর কি অবস্থা হতো, ওর উপর কি প্রভাব পড়তো। ও তো শেষ হয়ে যেত ভাইয়া। ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলতো। আর আপনি, আপনার ভালোবাসা কি মিথ্যে ছিল? আপনি কষ্ট পেতেন না? ভাইয়া নিচের দিকে তাকিয়ে বললেন, পেতাম, ওর থেকেও দ্বিগুণ কষ্ট পেতাম। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে? ভাইয়া তাকালেন। আমার ভাইকে তুমি চেনো না সুজ্যোতি। আমি কষ্ট পাবো এমন কোনো কাজ ভাই কোনোদিনও করবে না, এ বিশ্বাস আমার ছিল। কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকলো। বিরক্তিতে মাথা নেড়ে আরেক দিকে ফিরলাম। ভাইয়া লম্বা শ্বাস ফেলে বললেন, আমি যখন ছোট তখন বাবা মারা যান। ভাইয়ের বয়স কত আর? 15-16। বাবা হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেনি, শোকস্তব্ধ হয়ে পড়েন। সংসার, ছেলে মেয়ে, জাগতিক সব তুচ্ছ হলো মায়ের। কান্না আর উদাসীনতার কাছে বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি। মা ঘরবন্দি থেকেছেন। সেই সময়টায় আমায় কে সামলেছে জানো? ভাই। 2 হাতে তুলে দিয়েছে আমার দায়িত্ব। আমি ব্যথা পাবো এরকম কোনো সংকীর্ণ জায়গা ভাই ছাড়েনি। আমি কাঁদবো, ভাই তা কখনো সহ্য করেনি। এমন অনেক কিছুই যা মা দিতে চায়নি, কিন্তু ভাই এনে দিয়েছে আমায়। আমার একবার চাওয়ায় নিজের প্রিয় জিনিসটাও দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করেনি। আর সেই ভাই জীবনে প্রথমবার কিছু চাইলো, হোক আমার জীবনের চেয়েও দামি কিছু। আমি কেন দেবো না সুতি? তুমিও তো আরিশাকে ভালোবাসো, তুমি হলে দিতে না? আমি নির্বাক হয়ে বসে রইলাম। কথার প্রেক্ষিতে জবাব শূন্য। আমি কি বলবো, কি উত্তর দেব? অব্র ভাইয়া আবার বললেন, জানি না তোমাদের মধ্যে কী চলছে, ভাইয়ের সাথে কবে আলাপ, কিভাবে এই বিয়ে, তাও জানি না। তবে একটা কথাই বলবো, ভাইকে যদি চিনতে পারো বুঝবে মানুষটা ভেতরে মোমের মতো নরম। ভালোবাসার তাপ পেলেই নির্বিশেষ গলে যাবে।
তখনই অব্র ভাইয়াকে বাইরে থেকে ডেকে উঠলেন আন্টি। ভাইয়া আসছি বলে উঠে দাঁড়ালেন। আমার মুখের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, আসছি, হ্যাভ এ নাইস ড্রিম। ভাইয়া চলে গেলেন। তারপর অনেকটা সময় পার হলো। হঠাৎ জুতোর শব্দ পেয়ে আমার বুঝতে অসুবিধা হলো না কে আসছে। তৎক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায়, ভান করলাম আমি ঘুমিয়ে গিয়েছি। কেউ নিশ্চয়ই অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না। টের পেলাম পায়ের শব্দটা অতি স্বর্ণকোটে আমার। এরপরে খুব কাছে এসে থামলো। আমি চোখ খিচে বুজে কাত হয়ে শুইলাম। সেই মুহূর্তেই হাতে টান পড়লো। রুদ্র রীতিমতো টেনে উঠিয়ে বসালেন আমায়। হকচকালাম আমি। জিজ্ঞাসু চেহারায় ওনার দিকে তাকালাম। উনি ঘাড় কাত করে বললেন, বাসর রাতে স্বামীকে সালাম করা আদব জানেন না? আমি দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে। পরপর খেয়াল করলাম ওনার পরনে নীল পাঞ্জাবি। মনোযোগী হয়ে নিজের শাড়ি দেখলাম। তারপর একই ডিজাইন, একই নকশা, কাপল সেট। উনি পোশাক মিলিয়ে কিনেছেন? কি ব্যাপার, শুনতে পাননি? শুনেছি। আমার সংক্ষিপ্ত উত্তরে উনি বোধহয় খুশি হননি। ভ্রু কুঁচকে পুরো কণ্ঠে বললেন, শুনে বসে আছেন কেন? সালাম করুন। ঘাটতেরা লোক সালাম না করা অবধি যে আমায় রেহাই দেবে না আমার বোঝা হয়ে গেছে। ছোট শ্বাস ফেলে নামতে উদ্যত হব, ঠিক তখনই উনি ভাব নিয়ে বললেন, থাক, দরকার নাই। কেমন ফাজলামো! সালাম করতে বলে আবার বিরক্তি। তখন আমার রগে রগে দৌড়াচ্ছে। রুদ্র আমার পাশে বসতে আমি দূরে সরতে গেলাম। অমনি উনি হাত চেপে ধরলেন আমার। আমি জ্বলন্ত চোখে তাকালাম। হাত সরান। উনি শান্তভাবে বললেন, সম্ভব না, কাছে আসুন। আমার কিছু বলার পূর্বেই উনি হ্যাঁচকা টানে বসলেন। হুমড়ি খেলাম ওনার বুকের উপর। ওনার বুকের ভেতরের ধুকপুক শব্দটা তখন স্পষ্ট কানে বাজলো। আমি সরতে গেলাম, উনি বাধা দিলেন, বরং আরো শক্ত করে চেপে রাখলেন। আমার মাথায় তখন ঘুরছিল একটা প্রশ্ন, একদিনের আলাপে মানুষ কিভাবে এরকম ব্যবহার করতে পারে, নির্লজ্জ। উনি হাত শিথিল করলেন সময় নিয়ে। সুযোগ পেতেই আমি ছিটকে সরে এলাম। উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিকে তাকালেন, পরপর নিচের দিকে চেয়ে মুচকি হাসলেন। আমি ভেতরে কৌতূহলটা চেপে রাখতে না পেরে বলে উঠলাম, একটা কথা বলবেন? উনি ভ্রু নাচালেন। কি কথা? আমি অনতি বিলম্বে প্রশ্ন ছুড়লাম, আপনি এত ভাবওয়ালা একজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথম দেখে এভাবে ছ্যাঁচড়ামো করলেন? প্রেমপত্র, জোর করে বিয়ে, আশ্চর্য না? আপনার মতো লোক সে এরকম করতে পারে? এই মানুষ কোশমিন কালেও বিশ্বাস করবে? চেহারার সাথে চরিত্রের কোনো মিল নেই নাকি আপনি এরকমই, যেখানে গিয়ে মেয়ে দেখেন তাদেরকেই হাতের ফাঁকে চিঠি দেন, তুলে নিয়ে বিয়ে করেন? কোনটা? ভেতরে সব রাগ উগড়ে দিলাম আমি। তবুও মনে হলো যতটা চেয়েছিলাম তার এক আনাও পারিনি। অথচ রুদ্র শান্ত চোখে অনিমেষ চেয়ে রইলেন। আমি থামলাম, শ্বাস নিলাম। তখন উনি চুপ। বলবেনই বা কি? যা সত্যি তাই তো বলেছি। এরকম ঘটনাই তো ঘটলো আমার সঙ্গে, তাই না? কে বললো আমি কালই আপনাকে প্রথম দেখেছি? আমি সদা জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে। ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি ঝুলিয়ে বললাম, তাহলে? গম্ভীর মানুষটা মুচকি হাসলেন। সত্যি বলতে এত সুন্দর করে হাসলেন উনি, আমার চোখ জুড়িয়ে গেল এতে। চেয়েই রইলাম। উনি চুলগুলো উপরে ঠেলে ভরাট কণ্ঠে বললেন, আমি আপনাকে আরো আগে থেকে চিনি। আমি বিস্মিত হয়ে বললাম, আগে থেকে? কবে থেকে চেনেন? কি করে চেনেন? আমার উদ্দোলিত প্রশ্নে উনি বাঁকা হেসে ভ্রু গোটালেন। বলা কি উচিত? আমি দিশেহারা হয়ে বললাম, বলুন না, আমি না হলে কথা শুনতে না পারলে মরেই যাব। উনি তৎক্ষণাৎ চোখ রাঙিয়ে বললেন, এসব কি কথা? আমার উত্তেজনা নিভে গেল। মিনমিন করে বললাম, বলুন না প্লিজ। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, নিষ্পলক সুস্থির চাহনি। পরপর একটু এগিয়ে বসলেন। আমি সরতে নিলেই বললেন, তাহলে বলবো না? আমি দমে যাই, বসে রই, কথাটা আমাকে শুনতে হবেই। রুদ্র আমার থেকে চোখ ফিরিয়ে দেয়ালে তাকালেন, বললেন, ড্রাইভার ছাড়া খুব কম বের হই আমি, মাঝে মধ্যে বলতে গেলে। সেদিনও বেরিয়েছি। অনেকটা পথ হেসে হঠাৎ খেয়াল করলাম গাড়ির ব্রেক কাজ করছে না, কিছুতেই থামছে না। আর যা হবার তাই হলো, ঠুকে গেল গাছের সঙ্গে। তাও ভালো করে গায়ে ওঠেনি। দুপুরবেলা বলে রাস্তাঘাটের লোকজন একদম নেই বললেই চলে। আমার গাড়ির ফ্রন্ট কাঁচ ভেঙে ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটে গেছে। মাথা লেগেছে স্টিয়ারিংয়ে, ফোটা ফোটা রক্ত শরীর চুয়ে সিটে পড়ছিল, টের পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় গাত্রে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম, কেউ একজনকে পাঠাক, আমাকে বাঁচাক। তার কিছু সময় পর টের পেলাম কয়েকটা মেইলি আওয়াজ। আমার হুঁশ তখন বিপন্ন। দেখছি শুনছি, কথা বলার শক্তি নেই। কলেজ ইউনিফর্ম পরা ৩-৪টা মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটাকে। তার মধ্যে একটা মেয়ে দরজা খুলে আমার কাছে এলো। আমাকে এই যে শুনছেন এভাবে বলে ডাকলো অনেকবার। আমি কোনো মতে তাকিয়েছি কেবল। ভ্রু ভিজে চোখের পল্লব তখন পাথর সমান ভারী।
ঝাপসা দৃষ্টিতেও মেয়েটার মুখের আদল বুঝতে পারি। তারপর জ্ঞান হারাই। যখন চেতনা ফিরল নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। সমগ্র গাত্রে ব্যথা যন্ত্রণা চিনচিন করছে, হাত পা নাড়ানোর জো অবধি নেই। অল্প সময় মাত্র কেবিন ভরে গেল। মা কাঁদছিলেন, অভ্র চিন্তিত, আত্মীয় স্বজন ব্যবসায়ের লোকজন যে যেখান থেকে পারলো দেখতে এলো, খোঁজ নিল। কথা বলতে পারলাম তারও 2 ঘন্টা পরে। আমার বারবার স্পষ্ট সেই মেয়েটার কথা মনে পড়ছিল। সেই মেয়েটা যে আমার রক্তাক্ত গাল চাপড়ে আমাকে ডাকছিল, সেই কণ্ঠস্বর যা ঝংকারের মতো বাজছিল আমার কানে। আমি তৎক্ষণাৎ ডাক্তারকে প্রশ্ন করলাম, আমাকে হাসপাতালে কে আনলো? জানতে পারলাম কতগুলো কলেজ পড়ুয়া মেয়ে সিএনজি করে এনেছে আমায়। শুধু তাই নয়, তার মধ্যে একটা মেয়ে আমাকে রক্তও দিয়েছে। খুব আগ্রহ নিয়ে মেয়েটার ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারেননি। সেই নামটা ছিল সেজুতি। এটুকু বলে উনি আমার দিকে তাকালেন একবার। আমার ঠোঁট নিজ শক্তিতে আলাদা হয়ে বসে আছে। উনি আবারও বলতে শুরু করলেন, আমার সুস্থ হতে প্রায় 1.5 মাস লেগেছিল। সবল হয়ে সবার প্রথমে মেয়েটাকে খুঁজব, এ আমার আগে থেকে ঠিক করা ছিল। লোক লাগালাম, ওই রোডের আশেপাশে সব কলেজে খোঁজ নিলাম, পাইনি। হঠাৎ একদিন অভ্র আমাকে জানালো ও একটা মেয়েকে ভালোবাসে, আরিশা নাম। মা ছবি দেখতে চাইলেন, ও দেখালো। পরপর নিয়ে এলো আমার কাছে। আমার মনোযোগ অতটাও ছিল না, আমি তখন বের হওয়ার জন্য তৈরি। অভ্র আরিশার ছবি দেখাচ্ছিল। এমনকি ওর বাবা মা এক পর্যায়ে বলল, এটা ওর বোন সেজুতি। নাম শুনেই চকিতে তাকালাম আমি। তড়িৎ বেগে ফোনের স্ক্রিনে মন দিলাম। আরিশার সাথে সেই মেয়েটা যার মুখের ছবি আমি দেখেছিলাম। সেদিনের থেকে আজ ভালো করে দেখলাম, সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেঁথে গেল যেন। আমার চিনতে একটু অসুবিধা হয়নি। কেন হয়নি? অনেকগুলো দিন পেরিয়েছে, ভুলে যাওয়ার কথা ছিল, তবু হয়নি। আশ্চর্য না? এটাই সেই মেয়ে যে আমাকে রক্ত দিয়েছে, আমায় বাঁচিয়েছে। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়ে আমার আনন্দ ছিল বাঁধ ভাঙা। কি দুর্ভাগ্য, প্রকাশ করতে পারেনি। পাছে অভ্রটা বুঝে দেয়। শুধু জিজ্ঞেস করলাম কোন কলেজে পড়ে। অভ্রর থেকে জেনে আমি তৎক্ষণাৎ খোঁজ লাগালাম, পেয়েও গেলাম একদিনের মাথায়। মেয়েটা তার বাড়ির কাছের একটা কোচিং সেন্টারে পড়তো। আমি প্রায় প্রত্যেকটা দিন তাকে দেখতাম। কলেজের কোচিং শেষে নির্ধারিত সময় তাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিনে পাল্টালো। কেন যেতাম, কেন দেখতাম, এসব উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে ভালো লাগছে আমার, শান্তি পাচ্ছি খুব। আমি কাছে যেতে চাইতাম বহুবার, কিন্তু পারিনি, সংকোচ হতো। এর আগে এরকম ঘটে কিনা? তার উপর সে ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের বোন, আর সেই সংকোচ কাটাতে কাটাতে 1 বছর পার হলো। এর পরপরই অভ্র এসে জানালো আরিশার বিয়ে ঠিক হয়েছে। মাও আমার সঙ্গে বিয়ের কথা বলে ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন অভ্রর বিয়ে আগাবে। আমিও সায় জানালাম, সাথে আগ্রহ নিয়ে বললাম কালই প্রস্তাব নিয়ে গেলে কেমন হয়। দুজনে রাজি হলো। আমার তখন অন্য চিন্তা, ভিন্ন উদ্দেশ্য। কখন মেয়েটার বাসায় যাব আর তাকে দেখব, একদম সামনে থেকে দেখব। রাস্তা ফুরালো বড্ড দেরি করে। গিয়ে দেখলাম সেই বহু আকাঙ্ক্ষিত মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে, হাতে গোলাপ জলের সাদা কৌটো, পরনে পিঙ্ক চুড়িদার। কি অপরূপ লাগছিল। কিন্তু কি জানেন, আমি রুদ্র রওশন চৌধুরী। নিজের অনুভূতি চেপে রাখার কৌশল রপ্ত ছিল আমার। খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে নিলাম। মেয়েটার সঙ্গে ধমকাধমকি করলাম। কেন জানেন? সে যদি বোকার মতো চেয়ে থেকে দুদিকে মাথা নাড়ালো। জানে না সে। রুদ্র চাপা কণ্ঠে বলল, আপনার ধৈর্য দেখতে পরীক্ষা করছিলাম আপনি কতটা হজম করতে পারেন। তবেই না বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতেও আপনি সামলাতে পারবেন। আপনাদের বাড়ি থেকে ফিরেই মাকে বিয়ের কথা জানিয়েছি। আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার। একটা মুহূর্ত আপনাকে ছাড়া চলবে না যেন। খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে, অথচ শুনলাম আপনি বিয়েটা না করেছেন। তাহলে বলুন তো মেনে নেই কি করে? আমি মেনে নেইও নেই, তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে, সম্পূর্ণ নিজের করে ছেড়েছি। ঠিক করেছি না? আমার অক্ষি পলক তীর তীর করে নড়ছিল। কয়েক পল কথাই বলতে পারিনি। 1 বছর আগের সব কথা এক এক করে স্পষ্ট মনে পড়লো। কোচিং থেকে ফেরার পথে আমাদের সামনেই একটা গাড়ি প্রচন্ড জোরে গাছের সাথে বাড়ি লেগেছিল। আমরা অনেকেই ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম প্রত্যেকে। হুঁশ ফিরতেই 3 জন ছুটে গেলাম সেই দিকে। বাকিরা ঝামেলা পোহাতে ভয় প্রস্থান নিল সেখান থেকে। ভেতরের লোকটার মুখ
সারা মুখ তখন রক্তে মাখা, চেহারাটা বোঝা যায়নি ঠিকঠাক। লোকটাকে বাঁচাতে হবে ভাবতেই আমার মস্তিষ্ক খেয়ালও করেনি ভালো করে। কয়েকজন মিলে ওনাকে হসপিটালে নিতে সক্ষম হই। ডক্টর জানালেন ওনার অবস্থা খারাপের দিকে, রক্ত লাগবে। আমি চটপট করে বলে দিলাম আমার থেকে নিন। ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল। হসপিটালে আছি বলতেও পারছিলাম না, অথচ সারা জামা ভর্তির লোকটার রক্তে। যখন শুনলাম রোগীর অবস্থা ভালোর দিকে, ফিরে এলাম বাড়িতে। রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তারপর দিন লোকটাকে দেখতে যেতে গেলেও শুনলাম ওনার বাড়ির লোক ওনাকে অন্য ক্লিনিকে শিফট করেছেন, যেটা বেশ দূরে। আর যাইনি আমি, ফিরে আসি। পরপর দিন গেলে ভুলে গেলাম সেই ঘটনাটা, অথচ সেই লোকটাই ছিলেন রুদ্র। আমি তখনও হাঁ করেছে বিস্ময়াভিভূত হয়ে বললাম, 1 বছর ধরে ভালোবাসেন আমায়? উনি মাথা দোলালেন। আমি ভাবছি, খুব ভাবছি, আড়াল থেকে একটা মানুষ আমায় ফলো করলো, রোজ দেখলো, আর আমি বোকার, আমি টেরও পেলাম না। কি আশ্চর্য! আমার ভাবনায় ডুবে থাকা মন নড়ে উঠলো ওনার হাতে স্পর্শে। আমি তাকালাম, উনি গভীর চোখে চেয়ে বললেন, 1টা বছর আপনার কাছে আসার অপেক্ষা করেছি, আপনি আসেননি। এখন আমি এলাম, ফিরিয়ে দেবেন? আপন করে নেবেন না? আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উনি কণ্ঠ খাদে নামিয়ে বললেন, একবার ভালোবেসে দেখুন, ঠকবেন না। আমি স্থির হয়ে বললাম, সময় লাগবে। উনি একটু হেসে বললেন, দিলাম সময়, আদৌ সেদিন আসবে কিনা কে জানে, যেদিন আমায় কাছে টেনে বলবেন ভালোবাসি রুদ্র। আজ আমাদের সংসারের 3 বছর, আর এখন আমি এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি। যত দিন পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছাড়ায়, পাহাড় ডিঙায় পায় সমুদ্র সম গভীরতা। এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমালে আমার রাত কাটে না। ভীষণ ভোরে সবার আগে তার নীরের চিবুকটা না দেখলে দিন ভালো যায় না আমার। আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়েছি, হয়ে উঠেছি তার প্রণয়নী। আমার ইচ্ছে শেষ নিঃশ্বাস অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকুক, যেখানে তার প্রণয় রসে আমি সিক্ত হব বহুবার। লেখা শেষ করে সেজতি দাড়ি টানল, একবার তাকালো দেয়ালে টাঙ্গানো বিশাল ফ্রেমের ছবির দিকে। সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র। ক্ষীণ হেসে দাঁড়িয়ে সে, আর সেজতির ঠোঁটে হাসি বিলুপ্ত। অথচ এটাই সেজতির সবচেয়ে পছন্দের ছবি। এই 3 বছরে 3 লক্ষ ছবির চেয়ে এটাতেই যেন খুঁজে পায় মিশ্র অনুভূতি। ভাগ্যের সেই দিন উনি বিয়েটা করেছিলেন, না হলে এই চমৎকার মানুষটা মিস হয়ে যেত যে। সে যদি প্রসন্ন শ্বাস টানল, ডায়েরিটাকে ড্রয়ারে রেখে উঠে দাঁড়াতেই পেছন থেকে 2টো হাত শক্ত করে জড়িয়ে ধরল। স্পর্শ পেতেই সে যদি বুঝে ফেলল এটাকে, মুচকি হেসে বলল, কখন এলেন? রুদ্র তার চুলের ভাঁজে নাক ঘষে মাথায় চুমু খেয়ে জবাব দেয়, এক্ষুনি। ফ্রেশ হবেন না? তুমি আমার ফ্রেশনেস। সে যদি লজ্জা পায়, একটু চুপ থেকে বলে, শুনুন না, হুম, ভালোবাসি। আমিও ভালোবাসি, তোমার থেকে বহুগুণ বেশি। কেন এত ভালোবাসেন? রুদ্রের হাতের বাঁধন দৃঢ় হয়। সেজুতির কাঁধে একটা কিস করে থুতনিতে মুখ গুজে উত্তর দেয়, কারণ তুমি আমার সন্ধ্যা প্রদীপ, আমার সেজতি, আমার প্রণয়ে আসক্ত প্রণয়িনী। ভালো থাকুক প্রত্যেকটা ভালোবাসা, জীবনের শেষ পর্যন্ত পাশে থাকুক ভালোবাসার মানুষটি। সমাপ্ত।